এয়ারপোর্টে ঢুকে পড়েছি, 6:45 বাজে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি। পাঁচটা 20-তে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা 20 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমাদের ওয়েব চেকিং হয়ে গেছে, লাগেজ টাগেজ সব দিয়ে সিকিউরিটি চেকিং করে আমরা এখন অপেক্ষা করছি। আমাদের 7:35-এ ফ্লাইট আছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমরা কি দেখব, কিভাবে দেখব, কি ঘুরবো, সব কিছু পরে বিস্তারিত আপনাদের জানাবো। এয়ারপোর্টও একটা ছোটোখাটো মেলা প্রাঙ্গণ। বিভিন্ন রকমের খাওয়ার স্টল, গিফটের স্টল, ব্যাগ, শাড়ি, চুড়িদার, জিন্স, টি শার্ট, সাজগোজের জিনিস, বই, গিফট শপ ভর্তি, চকলেট, কেক। মানে কেউ যদি ট্রাভেল করতে গিয়ে কারোর জন্য কিছু নিতে ভুলেও যান, তবুও এটা এখান থেকে ম্যানেজেবল। ক্রিসমাসের জন্য সবকিছুই খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ফ্লাইটে যদিও ব্রেকফাস্ট দেবে, তবুও পিৎজা দেখে লোভ সামলানো গেল না। ভুবনেশ্বরে নেমে পড়লাম। এয়ারপোর্টের ভেতরে ভুবনেশ্বরে স্যাম স্কাল্পচার করা। ডেকোরেট করা অনেক, প্রচুর মূর্তি টুর্তি দিয়ে সাজানো। তাছাড়া আজ 25শে ডিসেম্বর বলে ক্রিসমাস স্পিরিটও রয়েছে বেশ। ভুবনেশ্বর বেরোচ্ছি। ভুবনেশ্বরে এই কদিন আমরা MCL এর গেস্ট হাউসে থাকবো। এই আমাদের রুম। ঢুকেই এখানে একটা টয়লেট, বড় একটা আয়না রয়েছে। ডবল বেড, টিভি, একটা ছোট্ট টেবিল আর চেয়ার আছে। এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই পাশে আলমারি আর ছোট্ট একটা ক্যাবিনেট। এখানে জানলা, বাইরে মাঠ, যদিও পুরোটা কংক্রিটের। ফ্লাইটে দিয়েছিল এই চিকেন স্যান্ডউইচটা, দুটো ছিল, একটা আমি খাচ্ছি। এখানে চিকেন আছে, যদিও ঠান্ডা। ব্রেডটা কিন্তু ভালো, মার্বেল ব্রেড দিয়েছে। ফ্লাইটে দেওয়া চিকেন স্যান্ডউইচটা খেয়ে আমরা আজকের সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম।
গেস্ট হাউসটা ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজানো, কি সুন্দর লাগছে দেখতে। আমরা একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি খণ্ডগিরি আর উদয়গিরি কেভস দেখতে। তো আমরা এখানে একটা অটো বুক করে নিয়েছি। এখান থেকে খুব একটা ডিস্টেন্স না, কাছেই। আমরা উদয়গিরি খণ্ডগিরিতে পৌঁছে গেছি। এই সেই রাস্তা যে খণ্ডগিরি আর উদয়গিরির পাহাড়ের মাঝখান দিয়ে গিয়ে দুটো পাহাড়কে বিভক্ত করেছে। আমার বাঁ দিকে খণ্ডগিরি আর ডান দিকে উদয়গিরি। এখানে অনলাইনে টিকিট করার একটা সুবিধা আছে, যে পেছনেই এই কোডটা রয়েছে, এটা দিয়ে করা যায়। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এগুলো দিয়ে। তো পার হেড 20 টাকা করে টিকিট পড়লো। মোবাইল ফোনের জন্য কোনো চার্জেস লাগলো না। মোস্ট প্রবাবলি কোনো ক্যামেরা হলে হয়তো চার্জেস পড়বে। অনলাইন টিকিট কাটলে কিন্তু একটু ডিসকাউন্ট আছে, 20 টাকা পার হেড করে পড়ছে। আর এমনি ক্যাশ টাকা দিয়ে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটলে কিন্তু 25 টাকা করে পড়বে। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলো গুহার সমষ্টি, যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে। উঠেই প্রথমে পড়বে হাতি গুম্ফা। খণ্ডগিরি এবং উদয়গিরি গুহা জৈন সম্রাট খারবেলার অধীনে কলিঙ্গ সাম্রাজ্যের স্মৃতিকে পুনরুজ্জীবিত করে। একটি রাস্তা দ্বারা পৃথক করা দুটি পাহাড়কে ঘিরে প্রায় 40টি পাথর কাটা গুহা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে উদয়গিরি এবং খণ্ডগিরিতে গিয়েছিলেন। আধুনিক পণ্ডিতদের অভিমত যে উদয়গিরি গুহা কমপ্লেক্সেও একটি থিয়েটার কমপ্লেক্স ছিল। এখান থেকে খণ্ডগিরির মন্দিরটা দেখা যাচ্ছে। সম্রাট খারবেলা ছিলেন একজন কট্টর এবং সংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক। এটা সম্ভব যে তিনি জৈন তপস্বীদের ব্যবহারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য গুহাগুলি তৈরি করেছিলেন। আমরা ছোট্ট একটা কেভের ভেতরে ঢুকে পড়েছি। এখানেই মঙ্করা, সন্ন্যাসীরা এখানে ধ্যান করতো, থাকতো। সিলিংটা এতটুকুই, 3 ফুট হবে হয়তো, এর বেশি না। দুটো ছোট্ট ছোট্ট দরজা আছে। দরজাটার ওখানে তুলি দাঁড়া, তাহলে বোঝা যাবে দরজাটা ঠিক কতটুকু। এই একটা মানুষের হাইট দরজার থেকে বেশি, এত ছোট দরজাগুলো। ডেকোরেশনও করা। উদয়গিরির মানে সানরাইজ হিল। উদয়গিরিতে 18টি আর খণ্ডগিরিতে 15টি গুহা রয়েছে। উদয়গিরির গুহাগুলি হল রানী গুম্ফা, বাজাহারা গুম্ফা, ছোট হাতি গুম্ফা, অলকাপুরী গুম্ফা, জয় বিজয় গুম্ফা, পানাস গুম্ফা, ঠাকুরানী গুম্ফা, পাতালপুরী গুম্ফা, মঞ্চপুরী গুম্ফা, গণেশ গুম্ফা, জাম্বেশ্বরা গুম্ফা, ব্যাঘ্র গুম্ফা, সর্প গুম্ফা, হাতি গুম্ফা, ধ্যানহারা গুম্ফা, হরিদাস গুম্ফা, জগন্নাথ গুম্ফা, রোসাই গুম্ফা। আমরা একদম ওপরে উঠে এসেছি। এখান থেকে শহরের ভিউটা খুব সুন্দর লাগছে। আর সামনেই দেখা যাচ্ছে খণ্ডগিরির মন্দির আর খণ্ডগিরির গুহা। মোটামুটি একই রকম। আর মাঝখানে এখানে একটা গোল করে বেদির মতন করা রয়েছে। হয়তো এখানে একসময় কোনো অনুষ্ঠান হতো, পূজা পার্বণ হতো বা কিছু হতো। আর এই ছোট গোলটার চারপাশে আবার আরো বড় করে পরীক্ষা মতন করে একটা বসার বেদি মতন করা রয়েছে। এই হচ্ছে সবচেয়ে ওপরের চাতালটা। আমরা এই ওপরের চাতালটা উঠেছিলাম এই পাশ দিয়ে, এখন নামছি। এদিকে পেছন দিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে নামছি। এখানে তাও একটু সিঁড়ি মতন করা রয়েছে। আর যেখান দিয়ে উঠেছিলাম সেটা তো পুরো একদম পাহাড়ি রাস্তা আর কি।
বাইরে এত রোদ, মানে দাঁড়ানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, অথচ এই পাথরটা কিন্তু ছুলে একদম ঠান্ডা। যেখানে রোদ পড়েছে সেই পাথরটাও কিন্তু একদম ঠান্ডা। উদয়গিরির অন্যতম গুরুত্বপূর্ণ গুহা গণেশ গুম্ফা। এই গুম্ফা হলো একটি বৃহৎ প্রাকৃতিক গুহা। গুহার ডান কক্ষের পেছনে গণেশের খোদাই করা মূর্তিটির জন্য নামকরণ করা হয়েছে। গুহাটিতে প্রবেশদ্বারে মালা বহনকারী হাতির দুটো বড় মূর্তি রয়েছে এবং এটি প্রবেশদ্বারের প্রহরী হিসাবে ব্যবহৃত ভাস্কর্য প্রাণীর প্রথম উদাহরণ। এছাড়াও প্রবেশদ্বারে দ্বারপালের খোদাই করা মূর্তি পাওয়া যায়। এই গুহার খোদাইগুলি বসন্তকের সঙ্গে কৌশম্বীর রাজা উদয়নের সাথে উজ্জয়িনীর রাজকুমারী বাসব দত্তের পলায়নের কাহিনী বর্ণনা করে। গণেশ গুহা থেকে একটু ডান দিকে এগোলেই আরও ছোট ছোট বেশ কিছু গুহা রয়েছে। রানী গুম্ফা হল উদয়গিরি ও খণ্ডগিরির গুহাগুলির মধ্যে বৃহত্তম এবং জনপ্রিয় গুহা। এই গুহাটি দ্বিতল, প্রতিটি তলায় 3টি করে উইংস রয়েছে। এখানে পাথরগুলো যেন কেমিক্যাল এফেক্টে কিরকম ক্ষয়ে ক্ষয়ে গেছে। চুনা পাথরে যেরকম হয় ক্ষয়ে যায়, ঠিক ওই রকম। আর জং পড়ে যাওয়ার মতন, আয়রনের ভাগ মনে হয় খুব বেশি। মানে প্রত্যেকটা দেয়ালে খুব সূক্ষ্ম করে অনেক কাজ করা রয়েছে। এমন কিছু অংশ রয়েছে যেখানে বন্যপ্রাণী, ফল ফলাদি, গাছ, মানুষের মূর্তি, বাদ্যযন্ত্র বাজানো মহিলাদের, বানর এবং কৌতুকপূর্ণ হাতির ভাস্কর্য পাওয়া যায়। স্তম্ভগুলিতে জৈন ধর্মীয় গুরুত্ব এবং রাজকীয় দৃশ্যের ভাস্কর্য দ্বারা সজ্জিত তোরণ রয়েছে। 3টি উইংসের মধ্যে কেন্দ্রীয় শাখাটি বড়। নিচের তলায় মধ্যম শাখায় 7টি প্রবেশপথ রয়েছে, যেখানে ওপরের তলায় 9টি কলাম রয়েছে। কেন্দ্রীয় শাখার ওপরের অংশে রাজার বিজয় মিছিলের চিত্র রয়েছে। অনেক কোষে দ্বারপাল মূর্তি খোদাই করা আছে। আমরা এখানে ঢুকেছিলাম 11:15 নাগাদ, এখন প্রায় 12টা বাজতে চলেছে। এখানে যতক্ষণ সময় কাটানো যায় ততক্ষণই ভাল লাগে, কিন্তু ভীষণ গরম বলে আমরা উপরে যেমন বেশিক্ষণ বসতে পারলাম না, সেই সাথে আমাদের আরো কিছু কিছু জায়গা দেখার প্ল্যান রয়েছে। তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 1 ঘন্টার কিছু বেশি সময় আমরা এখানে কাটালাম। খুবই ভালো লাগলো। ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরো ভালো লাগতো। আমরা ব্রহ্মেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। ব্রহ্মেশ্বর মন্দিরটি শিবের মন্দির, যা 9ম শতাব্দীর শেষের দিকে স্থাপিত। ভেতরে এবং বাইরে প্রচুর ভাস্কর্য খোদাই করা আছে। এই হিন্দু মন্দিরে থাকা শিলালিপি থেকে নির্ভুলতার সাথে তারিখ নির্ধারণ করা গেছিল। সেগুলি এখন হারিয়ে গেছে, তবে তাদের রেকর্ডগুলি প্রায় 1058 সির তথ্য সংরক্ষণ করে রেখেছে। মন্দিরটি সোমবংশীয় রাজা উদ্যোত কেশারীর 18তম রাজত্বের বছরে তার মা কোলাবতী দেবী দ্বারা নির্মিত হয়েছিল, যা 1058 খ্রিস্টাব্দের সাথে মিলে যায়। 4টি নাট্যশালা নিয়ে এটি একাম্রা সিদ্ধতীর্থ নামে পরিচিত একটি স্থানে নির্মিত হয়েছিল। একাম্রা এখন আধুনিক ভুবনেশ্বর। প্রত্যেকটা মূর্তির মুখটা দেখবে আইদার ভাঙা না হলে রিস্টোর করা। আসলে মন্দিরগুলো যেহেতু পাথরের, তো না মানে ভাঙাটা খুব সহজ কাজ না। রীতিমত ছেনি হাতুড়ি দিয়ে ভাঙতে হতো, না হলে পুরোটাই ভেঙে যেত। যেহেতু পুরোটা ভাঙতে পারেনি, খালি মুখগুলো নষ্ট করেছে।
যতই মুঘল ইনভেডার বা যারা যারা এসেছিল ওরা তো করতে পারেনি, শুধু মুখগুলো খারাপ করেছে। এটা অ্যাটলিস্ট ওই মূর্তিগুলো দেখো, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে, হাতির উপরে সিংহ দাঁড়িয়ে আছে। ওই সময়টা এই এলাকার মধ্যে কলিঙ্গের কারণে বুদ্ধিস্ট যে তোমার ইনফ্লুয়েন্সটা বেড়ে যাচ্ছিল, হিন্দু ধর্ম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। তো বুদ্ধিস্ট তো তখন ওই সময়টা যে মন্দিরগুলো ক্রিয়েট হয়েছে বা ওর আগে আশেপাশে হাতির উপরে সিংহের জয় দেখিয়েছে ম্যাক্সিমাম। হাতি নিচে, হাতি হলো বুদ্ধিস্ট ওইটার সিম্বল, ওর উপরে সিংহ মানে হিন্দুর, ঠিক আছে। কিন্তু পরের দিকে কি হয়, যখন বুদ্ধিস্ট প্রভাবটা বেশি বেড়ে যায় তখন হিন্দু ধর্মকে বাঁচাতে ওরা একটা প্ল্যান মানে জিনিসটা বার করে, বুদ্ধকে তারা বিষ্ণুর দশম অবতার ঘোষিত করে দেয়। যখন বিষ্ণুর দশম অবতার নিয়ে এখনো খুব আছে, কেউ বলে কল্কি, কেউ বলে বুদ্ধ। বুদ্ধ কনসেপ্টটা এখান থেকেই আসে, কারণ কি হিন্দু ধর্ম প্রায় শেষ হতে বসেছিল বুদ্ধ চক্করে। তখন দশম অবতারের যখন যেই ঘোষিত করে দেয়, বুদ্ধ ধর্ম হিন্দু ধর্মের সঙ্গে মিল হয়ে যায়, কেন কি দশম অবতার ঘোষিত করে দিয়েছে না। তো এই জিনিসটা করতে তখন বুদ্ধর সঙ্গে যে হিন্দুর লড়াইটা ছিল ওটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। তারপরে এই কনসেপ্টটা আর থাকে না। ওটা হিন্দু ধর্ম নিজেকে বাঁচাতে করেছে, ওই মানে সময় হিসাবে নিজেকে চেঞ্জ করেছে আর কি, বুঝলে। তো প্রত্যেকেরই দেখবে হাতির উপরে সিংহ, এই প্যাটার্ন তুমি সব জায়গায় লক্ষ্য করবে, কোনাগুলো লক্ষ্য করবে, প্রত্যেকটা যেই মন্দিরে আছে ম্যাক্সিমাম নবগ্রহের ছবি আর ছবির মুখ ভাঙা, ম্যাক্সিমাম যতটা ভাঙতে পেরেছে। পাথর ভাঙা শক্ত ব্যাপার আছে, আর পুরো মন্দিরের পাথর ভাঙা, এটা বানাতে যতটা কষ্ট হয়েছে ভাঙতে তত থেকে বেশি কষ্ট। জন্যই ওটা বার করেছিল যে খালি মুখটা ডিস্টর্ট করবো। পার্টিকুলারলি দেবদেবীর মুখটা খারাপ করেছে, যক্ষী টক্ষীদের মুখটা খুব একটা ডিস্টর্ট করেনি, ডিসফিগার করেনি। যেটা মানে মুসলিম ইনভেডার যেটাকে পার্টিকুলারলি দেবদেবী বুঝতে পেরেছে, ওই ওর মুখটা ভেঙেছে, পুরোপুরি ভেঙে দিয়েছে। ওগুলো ভগ্ন মন্দির, ওগুলোর মধ্যে আর মানে কোনো রকমের পুজো হয় না। টেম্পল বানানো শেখাতো এই এরিয়াতে, এর জন্য এখানে আধা আধা বানানো টেম্পল অনেক আছে। অনেকজন বলে নষ্ট করে দিয়েছে, অ্যাকচুয়ালি নষ্ট করেনি, মানে টেম্পল বানানো শেখাতো যেহেতু, তো এটা একটা মানে পুরো গুরুকুল টাইপের ছিল বলতে গেলে। টেম্পল বানানো শেখানো হতো, তো সেইখানে এর জন্য এখানে অনেক রকমের ছোট 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 টেম্পল, আধা বানানো টেম্পল, আধখাচড়া টেম্পল, এরকম আরো অনেক টেম্পল আছে। এই জন্য এই পুরো প্রাঙ্গণ টেম্পলে ভর্তি। এই পুরো মানে পুরো ওল্ড ভুবনেশ্বরটা পুরোটাই টেম্পল সিটি বলা হয় এর জন্যই না ভুবনেশ্বরকে। তো ওটার কারণটাই ওটা যে তোমার, কেন কি এখানে টেম্পল বানানো শেখাতো। সব কটা টেম্পলে পুজো হয় না, অনেকগুলো যারা শিক্ষার্থীরা টেম্পল বানিয়েছে ওগুলো আধখাচড়া টেম্পল, তো ওগুলো আছে। আর অনেকগুলো তো মানে মুসলিম ইনভেডার্সরা যেগুলো ভেঙেছে ওগুলোও আছে। এর জন্য অনেক ভগ্ন মন্দিরে পুজো হয় না। এটা এই মন্দিরে তো পুজো হচ্ছে, কেন মনে হয় ভেতরটা ভগ্ন করেনি এর জন্য। প্রত্যেকটা মন্দিরে একটা করে দেবদাসী থাকতো। দেবদাসীরা মুসলিম ইনভেডার্সের সময় খুবই অত্যাচারিত হয়েছে এক সময়। মানে আমরা এখন ব্রহ্মেশ্বরা টেম্পল দেখে বেরোচ্ছি, খুব ভালো লাগলো। আর কিছু কিছু যতটা ইনফরমেশন আমাদের জানা আছে সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগবে, কেমন লাগছে, অবশ্যই মতামত দেবেন, আপনাদের কমেন্ট করেই দেবেন। যেখানে যেখানে সিংহ আছে না, ওখানে ওখানে মন্দিরে একটা করে সিলিং আছে। আচ্ছা, সেটাকে আইডেন্টিফাই করার জন্য এগুলো করা হয়েছে? হ্যাঁ, সিলিংটাকে আইডেন্টিফাই করার জন্য ওখানে একটা করে সিংহ দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো জায়গায় যেখানে যেখানে সিংহ আছে সেখানে মন্দিরের সিলিং বুঝবে। ওটা কনসেপ্টটা বেশ ভালো। তো কিছু একটা
কাজ ছিল এটা আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না। তখন বলেছিল পুরী মন্দির বা বড় বড় মন্দিরে এরকম 3-4টে সিলিং আছে। আচ্ছা। এর জন্য 3-4টে সিংহ এরকম আলাদা আলাদা ডিরেকশনে সিংহ দেখাচ্ছে। যেরকম এই মন্দিরে 2টো সিলিং আছে, একটা সিলিং যেখানে সে একটা সিংহ, আর একটা সিলিং না, 2টো না 3টে সিলিং আছে ওখানে, একটু ওটা একটু উপরে আর একটু। সিলিং এর কিছু একটা কনসেপ্ট ছিল, এটা আমার এখন আর মনে পড়ছে না। আজকের দিনের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকের দিনে আমরা যা কিছু দেখব এই ভিডিওটাকে আমি দুটো ভাগে ভেঙে দিচ্ছি। পরের পর্বে থাকবে ভুবনেশ্বরে করা আমাদের আরও সাইট সিইংয়ের অন্যান্য জায়গাগুলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে আজকের দিনের বাকি অংশ নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।